আজকে আমরা রিসর্ট ছেড়ে বেরিয়ে চললাম ইচ্ছেগাঁওয়ের দিকে এবং যাওয়ার পথে অন দ্য ওয়ে কয়েকটা ভিউ পয়েন্ট আমরা দেখব, সাইট সিন করে নিয়ে তারপর ইচ্ছেগাঁওতে কুনাল হোমস্টেতে গিয়ে আমরা পৌঁছব। যাওয়ার পথে পাহাড়ের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, প্রচুর মেঘের এখানে আনাগোনা। এমনি এখন বর্ষাকাল। আমরা প্রথমে যে ভিউ পয়েন্টে চলে আসলাম সেটা জলসা বাংলো। এটা জলসা বাংলোর এন্ট্রি গেটটা। আমরা 25 টাকা করে পাহাড়ের টিকিট কেটে ভেতরে ঢুকলাম। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, এখান থেকে অনেকটা স্ট্রেচ আছে, একটু হাঁটা পথে এগিয়ে তবে গিয়ে আমরা টপ লেভেলটায় যেতে পারবো। সেখানে বাংলোটা রয়েছে, চারিদিকে প্রচুর পাইন ট্রি আছে আর সিংকোনা গাছ। এই হচ্ছে জলসা বাংলোটা ওপরে। এই জলসা বাংলো ব্রিটিশদের আমলে তৈরি হয়েছে, প্রায় 1920-র দিকে তৈরি হয়েছে। তখন সমস্ত সাহেব বাবুরা সব এখানে এসে থাকতেন সিংকোনা প্ল্যান্টেশনের জন্য। যারা কাজ করতেন তাদের এটা বসবাসের জায়গা ছিল। এখানে একটা বাংলো আছে, থাকার জায়গা। এছাড়া দুটো ট্রি হাউস দেখতে পাচ্ছি, এই দিকে একটা ট্রি হাউস আর আগে আরেকটা রয়েছে। এই জলসা বাংলোর এই যে হিলটপটা থেকে তিস্তার ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। দেখে নিন তিস্তার রূপ, তার গতিপথটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে এখান থেকে। দূরে আমরা রংপুর দিকটা দেখতে পাওয়া যায়, সিকিমের পোর্শন কিছুটা দেখতে পাওয়া যায় এখান থেকে। তিস্তার জল এখন পুরো ঘোলাটে, বর্ষাকাল এখন, সেই জন্য আমরা জলসা বাংলো দেখে নিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম ইচ্ছেগাঁওর দিকে। ইচ্ছেগাঁওর রাস্তা কিন্তু খুব খারাপ, অ্যাকচুয়ালি জাস্ট মাটির মধ্যে পাথর বসানো, এটাই হচ্ছে রাস্তাটা। এখানে ছোট গাড়ি নিয়ে আসা একটু বিপজ্জনক। আমরা যদিও ছোট গাড়িতে এসেছি, তবে আমাদের ড্রাইভার সঞ্জয় খুব ভালো চালিয়েছে, অত্যন্ত সুনিপুণ হাতে গাড়িটা চালিয়েছে। এখানে প্রচুর সিংকোনা গাছ রয়েছে, এটা পুরো ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে। অনেকটা রাস্তা যাওয়ার পরে গিয়ে গ্রামটায় আমরা ঢুকতে পারবো। ধীরে ধীরে আমরা প্রায় ইচ্ছেগাঁও গ্রামের কাছে চলে এসেছি। এসেই প্রথমে আমরা মোনাল হোমস্টেতে চেক ইনটা করে নিলাম। এটা হচ্ছে মোনাল হোমস্টের ফার্স্ট ফ্লোরের যে ব্যালকনিটা, কমন একটা ব্যালকনি আছে, বেশ বড়। 3টে রুম ওপরে রয়েছে, একটা 4 বেডের আর 2টো 3 বেডের। আমাদের একটা 3 বেডের রুম দেওয়া হয়েছে, এই রুমটা। এখানে একদিকে একটা 2 বেড আছে, আরেকদিকে একটা সিঙ্গেল বেড আছে, একটা টেবিল আছে, মিরর আছে, আর ওই যে দূরে ওইদিকে টয়লেট রয়েছে। টয়লেটটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখান থেকে বেরিয়ে এই সামনেই আমাদের এই ডাইনিং হল, এদের কিচেনও আছে এখানে। আমরা এখন ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ করতে চলে আসলাম। দেখি লাঞ্চে কি দেওয়া হয়েছে আজকে। তরকারি আছে, আলুর চোখা আছে, পাঁপড় আছে, ভাত আর ডিমের কারি আর ডাল। আমরা লাঞ্চ করে নিয়ে এই বারান্দায় আমরা একটু রেস্ট করছি এবং চারিদিকে একটু বৃষ্টি একটা আবহাওয়া দেখা যাচ্ছে, মেঘ প্রচুর। আমরা ভাবছি যে একটু বিশ্রাম নিয়ে গ্রামটা ঘুরতে বেরোবো। একটু বৃষ্টি হয়ে যাওয়ার পর আমরা একটু গ্রামটা ঘুরতে বেরোলাম। মোনাল হোমস্টে থেকে বেরিয়ে আমরা চারিদিকে একটু হেঁটে হেঁটে ঘুরে দেখছি প্রচুর ফুল প্রত্যেকটা হোমস্টের সামনেই, এবং কিছুটা রাস্তা আবার বাঁধিয়েও দেওয়া আছে। প্রচুর ফুলের বাহার। অত্যন্ত যত্নের সহকারে এরা এই ফুলগুলো চাষ করে থাকে। আমরা হাঁটতে হাঁটতে আর একটু এগিয়ে চললাম গ্রামের ভেতরে, মানে ওপরের দিকটায় আমরা যাচ্ছি। এই বাঁধানো রাস্তাটা উপরের দিকে চলে গেছে কিছুটা পোর্শন।
যেতে যেতে আশেপাশে অনেক সবজির চাষও আমরা দেখতে পাবো। ওই ওপরে দেখুন আরও অনেক হোমস্টে আছে। এদিকে যেতে যেতে আমরা একটু ভুট্টার চাষ দেখতে পাচ্ছি, তারপর লেটুস, শাক। এখানটায় কাঁচা রাস্তা আছে, এই রাস্তা ক্রমশ উপরের দিকে উঠে গেছে এবং বাঁদিক ডান দিকে প্রচুর সবজির চাষ আছে। এখানে যেমন দেখতে পাচ্ছি এখানে ফুলকপির চাষ, এছাড়া ভুট্টারও আছে দেখুন ক্ষেত। সবই অর্গানিক পদ্ধতিতে চাষ করা হয়। ফুলকপি, বাঁধাকপিও আছে। এখানে লঙ্কার চাষ দেখুন, এই যে এখানে বাঁধাকপির চাষ। একটা গ্রাম্য পরিবেশ। হঠাৎ দেখতে পেলাম একটি মুরগি তার ছানাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে, খুঁটে খুঁটে খাওয়া দাওয়া করছে। এইখানে একটি কালো মোরগ দেখতে পাচ্ছি, এটা এক্সেপশনাল। জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করাতে ওরা বলল, পাহাড়ি যারা রয়েছেন বললেন যে এর বয়স প্রায় 17-18 বছর বয়স। যথারীতি হোমস্টেতে সন্ধ্যাবেলা আসার পরেই পেয়ে গেলাম ভেজ পকোড়া গরম গরম আর সঙ্গে চা। একটু চা খেয়ে নিয়ে আমরা ব্যালকনিতে বসে রইলাম। সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো মুলার হোমস্টে। এটা কিন্তু এই যে কমন ব্যালকনিটা একটা সত্যি কিন্তু একটা বড় আকর্ষণ। আর হোমস্টের পরিষেবা অত্যন্ত ভালো। এই সময় বর্ষার সিজন বলে হোমস্টেতে এখন ট্যুরিস্ট সংখ্যাও কম, প্রায় বলতে গেলে আমরা একাই আছি। এছাড়া অন্যান্য হোমস্টেতে আরও ট্যুরিস্টরা আসছে, তবে সেই রকম খুব ভিড় নেই। রাতের ডিনারে আমরা পেয়ে গেলাম গরম গরম চিকেন কষা, সঙ্গে আলু ফুলকপির তরকারি আর গরম গরম রুটি। ডিনার করে নিয়ে শুয়ে পড়বো, কাল বেরোবো আবার। ইচ্ছেগাঁওতে দ্বিতীয় দিন সকালে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা সাইট সিনে বেরিয়ে পড়লাম। প্রথমে একটি রাধাকৃষ্ণের মন্দিরে যাব। এই সেই মন্দিরটা, চারিদিকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো এবং বসার জায়গাও আছে। এখান থেকে ভিউও পাওয়া যায়, পাহাড়ের ভিউ পাওয়া যায়। রাধাকৃষ্ণের মূর্তিও আছে এখানে, একটি গণেশের মূর্তিও আছে, মন্দির আছে। প্রচুর ফুল আমরা দেখতে পাচ্ছি এই মন্দির চত্বরে। খুব সুন্দর জায়গাটা। মন্দিরের লোকেশনটা খুব সুন্দর জায়গায় এবং এখান থেকে বাইরে পাহাড়ের ভিউটাও ভালো পাওয়া যায়। যদিও এখন বর্ষার মেঘের কারণে কিছু ভিউ পাওয়া যাচ্ছে না। আর এই হচ্ছে মন্দিরের ভিউটা 360 ডিগ্রি। মন্দির প্রাঙ্গণটা খুব সুন্দর সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই মন্দির প্রাঙ্গণ থেকে আমরা বেরিয়ে গিয়ে পাশেই একটি হনুমান মন্দির আছে, সেটাতে এবারে যাব। এই মন্দিরের একদম পাশেই একটু এগোলেই এখানে সিঁড়ি করা আছে। এই সিঁড়ির ধাপ বেয়ে কিছুটা উপরে উঠে আসতে হবে। আমরা উঠে আসলাম। উঠে এসে এরকম স্লোপিং পোর্শন একদিকটা আছে, সেই দিকটায় চলে আসলাম। সেই দিকের স্লোপিং যে রাস্তাটা আছে সেইটা ধরে আমরা একদম হনুমান মূর্তির দিকে পৌঁছে যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে বেশ কিছুটা উপরে উঠে হনুমানের মূর্তি। এই মূর্তির দর্শন আমরা করে নিয়ে আমরা আস্তে আস্তে নেক্সট ভিউ পয়েন্টের দিকে বেরিয়ে যাব। এই হচ্ছে সামনে থেকে হনুমানের মূর্তি। নেক্সট আমরা যে ভিউ পয়েন্ট আছে সেটা হচ্ছে বুদ্ধ পার্ক। হনুমান মন্দিরের খুব কাছেই এই বুদ্ধ পার্ক। এই হচ্ছে এন্ট্রান্সটা। এই সিঁড়ি দিয়ে উঠেই আমরা
ওপরে চলে আসলাম। আসতেই ডান দিকে ঘুরেই সোজা দেখা যাচ্ছে বুদ্ধের মূর্তি, খুবই কালারফুল মূর্তিতে। এই মূর্তিটির পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে গেলে পেছনে মনাস্ট্রি আছে একটা। এই যে সেই মনাস্ট্রিটা বুদ্ধ মূর্তির পেছনেই। এই এরিয়াটা খুব একটা প্রশস্ত নয়, কিন্তু ছোট্টর মধ্যে খুব সাজানো। বেশ কিছুক্ষণ সময় এখানে কাটানো যেতেই পারে। এই হচ্ছে মনাস্ট্রিটার সামনের থেকে ভিউ। যদি এখানে প্রবেশ নিষিদ্ধ, এখানে রেলিং দিয়ে আটকানো আছে। এরপরে আমরা পরবর্তী গন্তব্যস্থল ডেলো পার্কের দিকে চলে আসলাম। কালিম্পংয়ের এটি একটি অত্যন্ত আকর্ষণীয় একটা ভিউ পয়েন্ট। এই হচ্ছে পার্কের এন্ট্রি গেটটা। ডান দিক দিয়ে ঢুকে আমরা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি। এখানে পার হেড 20 টাকা করে টিকিট কেটে নিয়ে ঢুকতে হয়। আমরা পার্কের ভেতর ঢুকেই দেখতে পাচ্ছি পুরো পার্কের ফ্রন্টটা। এখানে মা মেয়ের ছবি তোলা চলছে। দূরে পাইন গাছের সারি আর মেঘের খেলা পুরো পার্ক জুড়ে। এই পার্কের ভেতরে অনেকটাই রাস্তা দিয়ে এগিয়ে গেলে সরকারি গেস্ট হাউস আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। চারিদিকে প্রচুর গাছ আর ফুল। ওই দূরে আই লাভ কালিম্পং দেখা যাচ্ছে। সামনেটা পুরো একটা মেডো টাইপের। এখান থেকে প্যারাগ্লাইডিংয়েরও ব্যবস্থা আছে। ডেলো পার্কের ভেতরের পরিবেশটা ভীষণ মনোরম। দেখুন গায়ে পুরো মেঘ ছুঁয়ে চলে যাচ্ছে। পুরো পার্ক জুড়ে শুধু মেঘের আনাগোনা আর ফুলের সমারোহ। আমরা ডেলো পার্ক দেখে নিয়ে এরপর চলে যাব পাইন ভিউ নার্সারিতে, ক্যাকটাসের বিভিন্ন গাছ দেখতে। এই এখন আমরা কালিম্পং শহরের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি। নেক্সট ডেস্টিনেশন আমাদের ক্যাকটাস গার্ডেন, পাইন ভিউ নার্সারি। আমরা পাইন ভিউ নার্সারির এই গেটের কাছে এসে পৌঁছলাম। এখানেও প্রবেশ মূল্য 30 টাকা করে নিল পার হেড। পাশেই ছোট ছোট এই গ্রিন হাউস করা, প্রত্যেকটার ভেতরে ঢুকে ঢুকে আমাদের দেখতে হচ্ছে অসংখ্য বিভিন্ন প্রজাতির ক্যাকটাস। এই দেখুন এক একটা ক্যাকটাসের কতটা বৈচিত্র্য, অসাধারণ। কতটা যত্নে এখানে এদেরকে তৈরি করা হয়েছে সত্যি না দেখলে নিজের চোখে বোঝা যায় না। প্রচুর ভ্যারাইটি, এমনকি ক্যাকটাসে ফুলও এসে গেছে। ফুলগুলো দেখুন, এগুলো এক ধরনের প্রজাতি। এরকম এক একটা গ্রিন হাউসে আমরা ঢুকে ঢুকে দেখছি এই একটা আরেকটা প্রজাতি, কিরকম লম্বা মতো। এগুলো আবার যেন ফুটবলের মতো। এখানেও আরেকটা প্রজাতির আছে দেখুন। এই পাইন ভিউ নার্সারির ভেতরে খুব সুন্দর পরিবেশটা। কটেজ আছে, এখানে একটা হোমস্টেও আছে। এখানে দেখুন ক্যাফেটেরিয়া আছে, কেউ বসে এখানে চা কফি খেতেই পারে। ওই যে দূরে এটাতে একটা এমনি কটেজ, আর পাশে দূরে একটা হোমস্টে আছে, ওর নাম হচ্ছে পাইন ভিউ হোমস্টে। ওই যে লাল কালারের যে শেড, এইটা হচ্ছে পাইন ভিউ হোমস্টে। এখানে এসেও থাকলে বেশ ভালোই লাগবে। তবে এখানে ঠান্ডাটা অনেক কম। ইচ্ছেগাঁও যেরকম অনেকটা ঠান্ডা, এই হচ্ছে চারিদিকের দৃশ্যটা পাইন ভিউ নার্সারির ভেতরে।
প্রচুর গাছও আছে এখানে। আমরা পাইনভিউ নার্সারি দেখে নিই, এবার আমরা চলে যাব সোজা হোমস্টেতে ইচ্ছেগাঁও। আমরা যেতে যেতে রাস্তা দিয়ে দেখলাম প্যারাগ্লাইডিং, এগুলো ডেলো পার্কের ওখান থেকে আসছে। ডেলো পার্ক থেকে প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা আছে। আমরা রাস্তায় যেতে যেতে একটু আকাশের দিকে তাকিয়ে দেখে নিতে পারলাম প্যারাগ্লাইডার্সদের। আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আরেকটা ছোট বুদ্ধ পার্ক দেখলাম, খুব সুন্দর, এগুলো দেখতে লাগে, কালারফুল প্রচণ্ড। আমরা রামধুরা হয়ে সোজা চলে গেলাম আমাদের ইচ্ছেগাঁও রাস্তায়। গন্তব্য আমাদের মুনাল হোমস্টে। গিয়ে আমরা হোমস্টেতে গিয়ে লাঞ্চ করব, ফ্রেশ হয়ে নিই। এই পাহাড়ি রাস্তার মাদকতা আলাদা, প্রতিটি বাঁকে বাঁকে তার সৌন্দর্য। তবে এই রাস্তা দিয়ে যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করলাম, প্রচুর হোমস্টে, অসংখ্য হোমস্টে। এই আমরা ইচ্ছেগাঁওয়ের সেই বিখ্যাত রাস্তায় চলে আসলাম। এসেই আমরা ডাইনিংয়ে চলে গেলাম। গিয়ে ওখানে আমরা এখন দুপুরের লাঞ্চটা করব, দেখি কি দিয়েছে আজকে। লাঞ্চে আছে আজকে আলুর চোখা, ডাল আর কোয়াশের শাকের তরকারি আর ডিমের ঝোল আর পাঁপড় ভাজা। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা পাশের একটি আলু বকরা গাছ দেখেছিলাম, তা রিকোয়েস্ট করাতে ওরা কিন্তু পাকা পাকা আলু বকরা আমাদের দিল খেতে। খেয়ে নিয়ে একটু রেস্ট করছি। আর এই চারিদিকের ভিউটা দেখুন, বৃষ্টিও হয়েছে। মুনাল হোমস্টের এই বারান্দা থেকে ভিউটা বেশ ভালো, চারিদিকে পুরো মেঘের খেলা চলছে এখন। আর বর্ষাকালে তো প্রচুর মেঘ, তাই ভিউ আমরা সেরকম এবারে কিছুই পাইনি, না ইচ্ছেগাঁওতে পেয়েছি না ঋষভে পেয়েছি। যদিও আমরা এটা জানতাম, জেনেই এসেছি আমরা বর্ষাকালে, কিন্তু বর্ষার পাহাড় এক অনন্য সুন্দর। চারিদিকে পুরো মেঘের আস্তরণ। একটু পরেই সন্ধ্যা হয়ে আসার সঙ্গে সঙ্গে আমাদের চিকেন মোমো খাওয়ালো আজকে হোমস্টেতে, আর চা তো ছিলই। ডিনারে ছিল চিকেন কষা, ডাল, ভাত আর পাঁপড় ভাজা। আজকে ডিনার করে আমরা শুয়ে পড়বো, কাল বেরিয়ে যাবো এখান থেকে। আজ তৃতীয় দিন ইচ্ছেগাঁওয়ের। আমরা মুনাল হোমস্টে থেকে বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। ইচ্ছেগাঁওয়ের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার মাই চ্যানেল। আমরা ইচ্ছেগাঁওয়ের মুনাল হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি করে সোজা এনজেপির উদ্দেশ্যে। তবে আজকে বেরিয়েই লোকাল যে ড্রাইভাররা যারা বললো যে NH10 রাস্তাটা বন্ধ আছে। আগের দিন সিকিমে নামছি, ওই রাবাংলা ওসব দিকে নাকি প্রচণ্ড দুর্যোগ হয়েছে, যার জন্য তিস্তার অবস্থা খুব খারাপ। তিস্তা পুরো ভাসিয়ে দিয়েছে NH10। আমরা গরুবাতান হয়ে, লাভা হয়ে, গরুবাতান হয়ে ডামডিম ওইসব দিক দিয়ে চলে আসছি। একটু ঘুরতে হয়েছে রাস্তা, তো রাস্তার সৌন্দর্য খুব অসাধারণ। আমরা আস্তে আস্তে তিস্তার ভয়াল দৃশ্য দেখতে পেলাম। দেখুন সেই দৃশ্য, চারিদিক যেন জল তোলপাড় করছে এবং প্রচণ্ড ঘোলাটে জল। বোঝাই যাচ্ছে ধসে যাওয়া পাহাড়, মাটি মিশ্রিত এই জল। আমরা করোনেশন ব্রিজের কাছাকাছি এসে এখান থেকে করোনেশন ব্রিজের সেই অতি পরিচিত ভিউটা একবার তুলে নিলাম ক্যামেরায়। করোনেশন ব্রিজ দিয়ে যাওয়ার পথে ওপর থেকে আমরা তিস্তার আবার ভিউটা নিলাম। অতি পরিচিত কিন্তু অসম্ভব সুন্দর। বর্ষায় তিস্তার ভয়াল দৃশ্য দেখতে দেখতে আমরা সেবক রোড ধরে সোজা চলে গেলাম এনজেপির উদ্দেশ্যে।